This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. কে বলছে নতুন আর পুরনো তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব? আমি আপনাদের বলছি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ, কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই। দল আমাকে যে সুযোগ দিয়েছে, যে দায়ভার দিয়েছে আমি পালন করেছি। একটা মাত্র শব্দ এক ঝটকায় কীরকমভাবে ছোটোবেলায় নিয়ে গেল বলুন তো। মনে পড়ছে? আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে। ছোটোবেলায় সেই ইতিহাস পড়তাম, ভারতের ইতিহাস পড়তে গেলে ফার্স্ট যেটা ছিল সেটারই তো কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন মশাই। সেই বলতাম ভারতের বিশেষত্ব কী না, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। ঠিক সেটাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাটা শুনে মনে পড়ে গেল। নানা জাতি, নানা ভাষা, নানা পরিধান, এই দেশেই তো আমরা সবাই ভারতবাসী, ভারত মহান আর কি। তো সেই রকম জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটা মনে করিয়ে দিয়ে কিন্তু ভালো করলেন। জানেন তো, আমরা তো অতীত বিস্তৃত জাতি, আমাদের চট করে ওই ছোটোবেলার কথা মনে পড়ে না, অতীতের কথা মনে পড়ে না, এবং সত্যি কথা বলতে কি ভারতের যে মূলগত ঐক্য সেটার কথাও আমরা ভুলে যাই। আজকে সেগুলো সব মনে পড়ে গেল শুধু ওই একটা শব্দর থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা কথার থেকে। মনে পড়ারই কথা, অনেক কিছু, অনেক ধাক্কায় অনেক পুরনো জিনিসের কথা মনে পড়ে যায়। এবার তৃণমূলের ওই ঐক্যের ধাক্কায় ছোটোবেলার ইতিহাসের কথা মনে পড়ে যাবে, ইতিহাসের সেই ফার্স্ট লাইনটা মনে পড়ে যাবে। এতে আর আশ্চর্য হওয়ার কী আছে, তাই না? আপনাদের সেটা মনে হচ্ছে, আমি নিশ্চিত। দেখুন, সাম্প্রতিককালে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন সেটা তো ইদানিংকালে তৃণমূলকে নিয়ে সব থেকে বেশি আলোচিত বিষয়, তৃণমূলের ঐক্য, যেটাকে ওই এখন মস্করা করে ওই বিরোধীরা বলছেন সোনার পাথর বাটি। এটা বলার মতো জায়গায় অন্য কেউ নিয়ে যায়নি। মানে বিরোধীরা তো ওই চান্সে এরা 6 মেরে দিয়েছে আর কি, বল এসছিল মেরে দিয়েছে, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু আসলে তারা কিচ্ছু করেননি, কেউ কিচ্ছু করেনি। যা করার ওই তৃণমূলের সবাই নিজেরাই করেছেন। তো এই যে এত নবীন প্রবীণ দ্বন্দ্ব, এই যে এত মানে ঘটা করে ঐক্যের কথা বলতে হচ্ছে, এরকম একটা পরিস্থিতি, সব তো তারাই সে জায়গাটায় নিয়ে এসছেন। এই যে যাবতীয় গোটা গল্পটার পর যে বাকি কথাগুলো যদি শোনেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যেগুলো বলেছেন, সেগুলোর মধ্যে তো পরিষ্কার যে প্রশ্নটা তৈরি করে আসলে উত্তরটা তারা দিচ্ছেন। প্রশ্ন অনেক দিন ধরেই হচ্ছে, বিভিন্ন লোক বিভিন্নভাবে প্রশ্নটা তৈরি করে দিচ্ছিল, এবং নবীন শিবিরের যে বক্তব্য, প্রবীণ শিবির তার পাল্টা জবাব দিচ্ছিল। এরা তো আমরা পরপর দেখছিলাম, সবাই মিলে ওই কোথাও গিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন যে জায়গাটার থেকে কুণাল ঘোষ শুরু করেছিলেন, যে কোথাও একটা থামা দরকার, বয়সের একটা মাপকাঠি বেঁধে দেওয়া দরকার। সেখান থেকেই তো এই নবীন প্রবীণ এই কথাগুলোর, বয়সের প্রসঙ্গ যদি না আসতো তাহলে কি আর এই নবীন প্রবীণ নিয়ে এত কথাবার্তা হতো? তখন থেকে কিন্তু এই নবীন প্রবীণ নিয়ে বক্তব্যগুলো শুরু হয়েছে। তারা সবাই মিলে বুঝাতে শুরু করে দিয়েছে যে তারা এই একটা বিষয়ের ওপর ভিন্ন মত। এইটা তো এখন খুব পরিষ্কার। আপনারা আজকে যদি পর বক্তব্যগুলো দেখেন তাহলে দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঐক্যের কথা বললেন, হ্যাঁ, কিন্তু বোঝালেন এটা আসলে বিভেদের মধ্যে ঐক্য, ওই ইউনিটি ইন ডাইভার্সিটি। এবার বিভেদটা যে পুরো মাত্রায় বর্তমান সেটাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর করে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন। তিনি ওই বক্তব্যের মধ্যেই বলেছেন 2-3টে জিনিস জাস্ট, কিন্তু সেইগুলো শুনলেই আপনারা বুঝবেন যে বিভেদের জায়গাটা কতটা পাকাপোক্তভাবে তৈরি হয়ে গেছে, ফলে ঐক্যটা অত বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে। তিনি বলেছেন যে তিনি অতীতে 2021 সালে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার যাত্রা করেছিলেন, কারণ দল বলেছিল। এবার দল যদি বলে তাহলে 24-এও নেতৃত্ব দিতে তৈরি। দল আমাকে যে সুযোগ দিয়েছে, যে দায়ভার দিয়েছে আমি পালন করেছি। আমাকে দল 2021 সালে নির্বাচনের সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল, আমি দিয়েছি।
আমাকে দল 2023 সালের পঞ্চায়েতে নবজোয়ার করতে বলেছিল, আমি করেছি। 2024-এও যদি দল কোনো দায়িত্ব দেয়, আমি অক্ষরে অক্ষরে সে দায়িত্ব পালন করার চেষ্টা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করে বলেছেন যে দল নির্দেশ দিলে তিনি ভোটের কাজে নামবেন। তো দলের সর্বময় কর্তা কে? যদি 1 নম্বর হয় মমতা ব্যানার্জি, 2 নম্বরের নাম তো অভিষেক ব্যানার্জি, দলের সাধারণ সম্পাদক তো অভিষেক ব্যানার্জি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাকে কে নির্দেশ দেবে? শব্দগুলো ভালো করে খেয়াল করে দেখুন। তারপরে 2021-এর সময় তৃণমূলের নেতৃত্ব কে দিয়েছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নবজোয়ার যাত্রার মধ্যে দিয়ে পঞ্চায়েতে জয় কে এনে দিয়েছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার দল বললে তিনি এবারও নেতৃত্ব দিতে রাজি। কে বলছেন? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ দল মানে যে দলের শীর্ষ নেতা তাকেই দলের বলতে হবে, তার উপরে আর নেতা কে আছে? একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি এখনও বলেননি তাকে নেতৃত্ব দিতে? এবং তাই যদি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কি এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছেন যে তিনি ওই 21-এ তিনিই নেতৃত্ব দিয়ে জয় এনেছেন, বা এই পঞ্চায়েত ভোটের সময় সেখানে তিনিই নেতৃত্ব দিয়েছেন, এই নবজোয়ার যাত্রার নেতৃত্বেই জয় এসছে? কোনটা যে কে বোঝাতে চাইছেন না, এটা সিরিয়াসলি খুব জটিল বিষয়। কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিচ্ছেন যে তিনি আপাতত ডায়মন্ড হারবারেই কনসেন্ট্রেট করবেন। যিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যাকে তার অনুগামীরা দলের সেনাপতির আসনে বসিয়েছে, গত 1 সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ধরে তারা প্রচার করেছে যে সেনাপতি ছাড়া যুদ্ধ জয় প্রায় অসম্ভব। তিনি তৃণমূলের সভাপতি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন দল দায়িত্ব দিলে তবে তিনি দলকে নেতৃত্ব দেবেন, নইলে মানে নিজের থেকে কিছু করবেন না। এইটা তো খুব জটিল জায়গা তৈরি হয়ে গেল। দেখুন, বিধানসভা ভোটের সময় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট পাওয়া, তারপর হুইল চেয়ারে বসে প্রচার করা, দলের প্রচারের যাবতীয় গুরুদায়িত্ব সেই সময় গোটা বিষয়টা ফোকাসটা হয়ে গেছিল তার ওপরেই। কিন্তু আসলে তার মানে আমরা বুঝতে পারিনি যে তার অন্তরালে আসল প্রচারের দায়িত্বটা, গুরুদায়িত্বটা দল তার ওপর তুলে দিয়েছিল এবং তিনি সেটা পালন করেছিলেন। এবার গত বছর বিদেশ সফরে গিয়ে, গত বছর মানে জাস্ট যেটা চলে গেল বছরটা আর কি, সেই সময় বিদেশ সফরে গিয়ে পায়ে ফের আঘাত পান মুখ্যমন্ত্রী। ফলে পঞ্চায়েত ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন তৃণমূলের কাণ্ডারি। নবজোয়ার যাত্রার শেষে পঞ্চায়েতের প্রচারেও তার মানে দল তাকেই এগিয়ে দিয়েছিল। এই দুটো ঘটনাই যখন ঘটেছিল তখন তার মানে এটা ধরে নিতে হবে যে সেই পরিস্থিতিটা এখন আর নেই। সেই সময় তাকে বলে দেওয়া হয়েছিল, এখন পর্যন্ত তার মানে কেউ তাকে বলেনি নেতৃত্ব দিতে বলতে হবে। কিন্তু সেরকম বলার মতো পরিস্থিতি কি আদৌ তৈরি হবে? কারণ যে জায়গাটা বারবার হচ্ছে না, মানে ওই অসুস্থতার জন্যই হোক, বয়সের জন্যই হোক, এই সমস্ত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন তিনি সুস্থ। সেই জন্যেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে দল বললে তবে লোকসভার প্রচারে নেতৃত্ব দেবেন, কিন্তু প্রায়োরিটি আপাতত ডায়মন্ড হারবার। এই ডায়মন্ড হারবারেই অভিষেক এমন কিছু কাণ্ড ঘটিয়েছেন যেগুলো বিরোধীদের তো কোনছে, রাজ্য সরকারকেই মনে হচ্ছে পেঁচে ফেলে দিচ্ছে। শুধু রাজ্য সরকার নয়, তৃণমূলের অন্য সাংসদদের জন্য বোধহয় লোকসভা ভোটের আগে একদম বেঞ্চমার্ক সেট করে দিয়েছেন অভিষেক। এই বেলা মনে হচ্ছে সেই কথাগুলো বলে ফেলাই ভালো, যে কথাগুলো আজ না বললেই নয়। দেখুন, সুকুমার রায় শিখিয়েছিলেন সবসময় 7 দুগুণে 14 হয় না। কাকেশ্বর কুচকুচে জটিল পাটিগণিতের হিসেব কষে দেখিয়েছিল, তাতে সময়ের দামটা ধরা থাকে। আমরা আম জনতা, আমাদের সময়ের আদৌ কোনো দাম আছে কি না তাই জানি না, তাই আমরা ওই জটিল পাটিগণিতের হিসেবে ঢুকছি না। জটিল বিষয় সমাধান করে যারা অভ্যস্ত, বিষয়টা তাদের হাতেই ছাড়ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা দেবেন বলেছেন।
বিজেপি খোঁজ খবর নিয়ে বের করে ফেলেছে অভিষেক নাকি প্রায় ৭৬,১২০ জন মানুষকে মাসে ১,০০০ টাকা করে বার্ধক্য ভাতা দেবেন। তাহলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাসে ঠিক কত খরচ হবে? এই অঙ্কটাও বিজেপিই কষে ফেলেছে, কারণ এই ধরনের অঙ্ক সরল পাটিগণিতের নিয়মে তো হয় না, কারণ এই সব অঙ্কে রাজনীতির একটা আলাদা ভ্যালু থাকে, ওই কাকেশ্বর কুচকুচের সময়ের ভ্যালু যোগ করার মতো। সেই ভ্যালু বোঝা আপনার আমার কাজ না, ওটা নেতাদের কাজ। তাই নেতারা যে অঙ্কটা কষেছেন আমরা বরঞ্চ সেটা মিলিয়ে দেখি। বিরোধী দলের অনেকে বলছিল কি করে বার্ধক্য ভাতা দেয়, ইনকাম ট্যাক্স নজর রাখবে, ইডি নজর রাখবে। আমি যতদিন বেঁচে আছি মানুষের কাজ আমি করব, তোমার যত ক্ষমতা প্রয়োগ করে আমাকে পারলে জেলে ঢুকিয়ে দেখা। শুধু এটা 1 মাস নয়, 2 মাস নয়, আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে। আর রাজ্য সরকার যদি কোনো কারণে না শুরু করতে পারে, যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না, এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন। ডায়মন্ড হারবার লোকসভার প্রায় ৭৬,১২০ জন মানুষকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমিস করেছেন যে তিনি তাদেরকে মাসে ১,০০০ টাকা করে বার্ধক্য ভাতা দেবেন। কিন্তু এর জন্য কত খরচা হয় সেটা একটু দেখে নিই আগে। ৭৬,১২০ জন মানুষকে মাসে ১,০০০ টাকা করে দিলে মাসে খরচা প্রায় ৭,৬০,০০,০০০ টাকা এবং বছরে খরচা হয় প্রায় ৯১,৩৪,০০,০০০ টাকা। মাসে এত কোটি টাকা দেবে কোত্থেকে? তার উৎস কি? এই টাকাটা আসছে কোত্থেকে? শুধু ডায়মন্ড হারবারের লোকজন কেন পাবে? পুরো পশ্চিমবঙ্গের সবার পাওয়া উচিত, তারা কেন পাচ্ছেন না? দেখুন, দুটো জায়গায় গিয়ে ধাক্কাটা লাগছে জানেন তো। প্রথম কথা, আজকের দিনে আপনি একটা খেয়াল করে দেখুন তো, গ্যারান্টি কথাটা তো প্রায় উঠে গেছে, তাই না? আমরা শুধু ওয়ারেন্টি শুনি। এবার এই ওয়ারেন্টিটাও আবার শর্ত সাপেক্ষ। দেখবেন কোথাও গিয়ে লেখা হয় যে এই 3 মাসের ওয়ারেন্টি, কোথাও 1 বছরের ওয়ারেন্টি, কোথাও 2 বছরের ওয়ারেন্টি। 3 বছরের বেশি ওয়ারেন্টি খুব কম দেখতে পাওয়া যায়, কিন্তু লাইফ টাইম গ্যারান্টি মানে এক ওয়ারেন্টির বদলে গ্যারান্টি, তাও আবার লাইফ টাইম গ্যারান্টি, এটা কিন্তু খুব কম দেখতে পাওয়া যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই ঝটকাটাই দিয়ে দিয়েছেন, একদম লাইফ টাইম গ্যারান্টি দিয়ে দিয়েছেন। কিন্তু এবার লাইফ টাইম গ্যারান্টি দেওয়ার ফাঁকে ফাঁকে মানে এটাতে তো সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই, যারা প্রাপক, যারা পাচ্ছেন না, তাদের সবারই ঝটকা লেগেছে। আরও কারোর কিন্তু আরও অন্যরকম ঝটকাও লেগেছে আর কি। মানে এটা যদি আনন্দের ঝটকা হয়, সাধারণ মানুষ পাবে, তারা তো আনন্দে আত্মহারা হয়ে যাওয়ারই কথা, ফলে সেটা একটা অন্যরকম ঝটকা। কিন্তু বাকিরা, মানে ধরুন রাজ্য সরকার, প্রথম ঝটকাটা তো রাজ্য সরকারের লাগছে যে তার এই গোটা বিষয়টা কোথাও গিয়ে তার ওপর তো তার সামনে তো ফেলছেন যে রাজ্য সরকার, তিনি আশা করছেন রাজ্য সরকার দিয়ে দেবেন, কিছুদিনের মধ্যেই দেওয়া শুরু করে দেবেন। এবার একজন সাংসদ তার নিজের এলাকায় যদি এরকমভাবে চালু করে দিতে পারেন তাহলে, এবং সেটা আজীবন দেওয়ার গ্যারান্টি দিতে পারেন, সেটা রাজ্য সরকার পারে না। এবার তো এই চাপটা রাজ্য সরকারের ওপর এসে পড়লো। রাজ্য সরকারকে তো এখন এই প্রত্যাশার চাপটা পূরণ করতে হবে। যদি না পারে তাহলে তো সেটা রাজ্য সরকারের ব্যর্থতা বলে প্রতিপন্ন হবে। মানে অভিষেক কিন্তু নিজের দলের রাজ্য সরকারকেই সফল প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। মানে কোথাও গিয়ে তাদের ব্যর্থতার সম্ভাবনার আতঙ্কের সামনে ফেলে দিলেন আর কি। এটা তো মহা মুশকিলের ব্যাপার। শুধু কি তার দলের অন্যান্য বিধায়ক, সাংসদ, প্রথমে অন্য সাংসদদের কথাই বলি, দলের যতজন সাংসদ আছেন এবার তো তাদের এই প্রশ্নের মুখে পড়তে হবে তাদের এলাকায়, যে একজন সাংসদ আপনার দলেরই একজন সাংসদ যদি তার এলাকায় দিতে পারেন, আপনারা কেন দিতে পারছেন না মশাই? আমরা কি বানের জলে ভেসে এসেছি? আপনাদেরও তো আমরা ভোট দিয়ে এইভাবে সাংসদ বানিয়েছি, একই দলের তো আপনি, ও দিতে পারলে আপনি কেন দিচ্ছেন না? মানে বাকি সাংসদদের কি চাপ হয়ে গেল বুঝতে পারছেন? আর বিধায়করা, তাদেরও তো এলাকায় গিয়ে এই প্রশ্নের মুখে পড়তে হবে। বিধায়ক সংখ্যা তো প্রচুর। এবার তাদের আবার সবাই বলবেন যে আরে সাংসদকে তো নয় রেগুলার দেখি না, আপনাকে তো রেগুলার দেখি, আপনি নয় অতটা খানিকটা তো দিন, আজীবন দিতে হবে না, অত কয়েক বছর তো দিন, আপনি যে 5 বছর থাকবেন সেই 5 বছর তো দিন। এই প্রশ্ন আর এই প্রত্যাশা, এই দুটো সামলাবেন কি করে বলুন তো? মানে সরকার থেকে, সাংসদ থেকে বিধায়ক, সবাইকে একসঙ্গে চাপে ফেলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বিরোধীরা, তারাও কি চাপে পড়েননি? চাপ তো প্রভূত।
খেয়াল করে দেখুন, এই বারবার এই ইলেকশনের সময় থেকে এবং পরবর্তী সময় তারা আক্রমণ করেছেন কি বলে? রাজ্য সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ডোল দেওয়ার কথা বলে আক্রমণ করেছেন। এই ডোল পলিটিক্স করছে রাজ্য সরকার, ডোল পলিটিক্স করছে তৃণমূল। কারণ তারা লোককে দিচ্ছে, কখনো লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা দিচ্ছে, কখনো বার্ধক্য ভাতা বাড়িয়ে দিচ্ছে, এই সমস্ত করে। আর তারপর তো বিভিন্ন স্ত্রী তো আছেই আর কি। সেই সমস্ত কাণ্ড কারখানা করে লোকজনের কাছ থেকে ভোট পেয়ে যাচ্ছে, এটাই তো বিরোধীদের বক্তব্য ছিল। এবার তার ওপরেই বিষয়টা চাপলো। একজন সাংসদই নিজে এত টাকা দিয়ে দিচ্ছেন, আপনাদের আর ফালতু ভরসা করে কী হবে? ওনার ওপর ভরসা করলেই তো হয়। বা উনি বলেছেন তো যে যদি দল বলে তাহলে উনি এই 24-এও নেতৃত্ব দেবেন। এই আগের দুটোতে নেতৃত্ব দিয়েছেন উনি বলেছেন, এবার 24-এ যদি নেতৃত্ব দেন বা এরপরে যদি বলেন 26-এ নেতৃত্ব দিতে, দল বললে 26-এও যদি নেতৃত্ব দেন, তাহলে ওনার উপর ভরসা করাই তো ভালো। যিনি শুধু সাংসদ থেকে নিজের এলাকাতে এত কোটি টাকা দিতে পারেন, এরকম আজীবনের গ্যারান্টি দিতে পারেন, তিনি যদি এই 24-এ আবার দায়িত্ব পান বা এরপরে যদি রাজ্যের দায়িত্ব পান, তাহলে তো গোটা রাজ্যের ব্যবস্থা করে দেবেন। কি চাপ বলুন তো? এই পাশে বিরোধীদেরও চাপ হয়ে গেল, আরেকটা চাপ কিন্তু শাসক দলের হলো। তার মানে এবার লোকে কিন্তু এটাও চাইবে যে ওনাকেই তাহলে দায়িত্বটা দেওয়া হোক, নেতৃত্ব দিতে ওনাকেই বলা হোক। এখনও বলছেন না কেন মশাই ওনাকে নেতৃত্ব দিতে? শুধু ডায়মন্ড হারবারে বসে আছেন। এই বক্তব্য তো আসবে, তাই না? ফলে এক ঢিলে এইটা হচ্ছে রাজনীতিকদের, আমি বারবার বলি, আবার বলছি, জানি আপনাদের মনে হবে যে এটা তো আপনি বলে দিয়েছেন আগে, তাও বলছি, রাজনীতিকরা এক ঢিলে যে কত পাখি মারতে পারেন সেখানে কিন্তু তারা আপনার আমার থেকে আলাদা। তবে হ্যাঁ, গোটা বিষয়টা যখন বিরোধীরা দেখছেন যে প্রায় গোল খেয়ে যাওয়ার মতো সিচুয়েশান করেই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা একটু পাল্টা ডিফেন্স করার চেষ্টা করছেন। আর অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, এটা তো সবাই জানেন। আক্রমণী রক্ষণের সব থেকে ভালো রাস্তা। তাই জন্যই তারা ওই শুনলেন তরুণজ্যোতি তেওয়ারি এই অঙ্ক ক্যালকুলেটর নিয়ে বসে গেছেন, হিসেব করছেন। আসলে নিজেরাও কি ঝটকা খাচ্ছেন না, নিজেরাও কি একটু টেনশন করছেন না কত টাকা দিয়ে ফেলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? 76,120 জন, 76,120 জন মানুষকে মাসে 1,000 টাকা করে দিলে মাসে খরচ প্রায় 7,60,00,000 আর বছরে খরচ 91,34,00,000 টাকার মতো। বিরাট অঙ্কের টাকা। এটা বিজেপি নেতা তরুণজ্যোতির ক্যালকুলেটারে ধরে তো গেল, চট করে হিসেবও হয়ে গেল, কিন্তু আমরা ভাবুন তো, এটা যদি আমাদের করতে হতো আর যদি ক্যালকুলেটার না থাকতো, রাজনীতিক বলে তিনি তাও অঙ্কটা দেখে ঠিক আছেন আর কি, আমরা তো শূন্যগুলো দেখেই ভিড়মি খেয়ে যাবো। এমনিতে হাজারখানেক টাকার হিসেবই আমরা ঠিকমতো কষে উঠতে পারি না, সেখানে কোটি কোটি টাকার হিসেব। নেতারা না থাকলে আমরা তো পাটিগণিত করতে গিয়ে এইরকম, মানে রাজনীতির পাটিগণিত আর কি, এসব করতে গিয়ে চোখে বিভিন্ন রকম ফুল টুল দেখতাম। এই অবশ্য নেতারা তাই চান, আমরা কেউ চান আমরা ওই ঘাস ফুল দেখি, কেউ চান আমরা পদ্ম ফুল দেখি, যে এরকম, আবার কেউ চান আমরা দিনে তারা দেখি। সবই আমাদের ভবিতব্য, ঝটকাগুলো আমরা এই জন্যেই খাই। তবে হ্যাঁ, এইটার পরে এই প্রশ্নটাও নেতারা কিন্তু ঠিক করে নিয়েছেন, বিরোধীরা। ওই বললাম, তারা মনে করেছেন যে আক্রমণই রক্ষণের সব থেকে ভালো রাস্তা। বুঝতে পেরেছেন চাপ হয়ে গেছে, তাই জন্যে এবার নর্মালি দেখেন না যে কোথাও গিয়ে বলা হয়, এই সেবি টেবির মতো সংস্থা যারা ওই আর্থিক বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করে, তারা দেখবেন বা এমনি কি সরকারের তরফ থেকেও, সব সরকারের তরফ থেকেও মাঝে মধ্যে বলা হয় যে হঠাৎ করে যদি কোনো ভালো অফার, অস্বাভাবিক অফার যদি চলে আসে, তখন বলা হয় সমস্ত কিছু খতিয়ে দেখে তবে বিনিয়োগ করবেন, না হলে বিনিয়োগ করবেন না, ঝুঁকিপূর্ণ, এরকম সব বিভিন্ন কন্ডিশনস লোকজন বলে টলে আর কি। যখন তাদের হঠাৎ করে এরকম অস্বাভাবিক কিছু লাগে, তাই এরকম লাইফ টাইম গ্যারান্টি এটা তো সবার সহজে হজম হওয়ার নয়। বিরোধীরাও বোধহয় তাই এরকম সাবধান করার চেষ্টা করছেন, অন্তত সেই তাদের বক্তব্যগুলো শুনে সেরকমই মনে হচ্ছে। আর সেই সঙ্গে তারা এই প্রশ্নটা তুলে দিচ্ছেন আসলে যে যদি সত্যি সত্যি আজীবন দিয়ে দেন কী কাণ্ড হবে বলুন তো। সেই কথা মাথায় রেখেই তারা পাল্টা চাপ দেওয়ার জন্য এখন বলছেন যে এই টাকাগুলো আসবে কোথা থেকে।
1000 মানে প্রায় 8 কোটির কাছাকাছি। ডায়মন্ড হারবারে যদি 76,000 এরকম বার্ধক্য মানুষ যারা ভাতা পায়নি থেকে থাকে, তাহলে পশ্চিমবাংলার 42টা কেন্দ্রে এই সংখ্যাটা তো 42 গুণ হবে, প্রায় 30 লক্ষ। মাসে 300 কোটি টাকা, এটা উনি সরকারকে বললেন যে অপদার্থ সরকার, ইউ আর ফেইল্ড। আমি দিয়েছি 76,000কে, বাকি জায়গাগুলোতে 76,000 দেবার যোগ্যতা তোমাদের নেই, তুমি মুখ্যমন্ত্রী ফেল করেছো। না, এটা ঠিক যে পশ্চিমবাংলার খরচাও উনি চালাতে পারেন, যা টাকা অভিষেক ব্যানার্জির কাছে আছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক ভাতা চালাতে পারেন উনি, খালি ডিএটা দিতে পারেন না, সেটাও দিয়ে দিন। টাকা তো নেই কেন, সরকারি টাকা গেছে কোথায়? হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা লুট হয়েছে, মালিক তো উনি। দেখুন, সবাই তির্যক ভঙ্গিতে বলছেন, রাজনৈতিক নেতারা সোজাভাবে বলেন না, কিন্তু তির্যক ভঙ্গিতে সবাই কিন্তু টাকার উৎসর দিকে ইঙ্গিত করছেন। বা শুধু যে বিরোধীরা চাপে পড়ে এরকম ইঙ্গিত টিঙ্গিত করছেন এরকম তো না, এটা তো সবাই অবাক হবেন। আরও একজন অবাক হয়েছেন জানেন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও যারপোনাই অবাক হয়েছেন, এবং সেই জন্যেই প্রশ্ন তুলে দিয়েছেন টাকার উৎস টুৎস সম্পর্কে। একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন? এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত? সেটা করতে পারবেন? যদি তিনি করেন, আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন, যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন, তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই এফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন, আমরা দেখতে চাই। সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে, কে কত সম্পত্তি করেছেন, এবং কার সম্পত্তি করার কতটা সোর্স ছিল, কতটা সম্পত্তি করার। এটা কি করতে পারবেন বলে মনে হয় না। দেখুন, বিচারপতি গাঙ্গুলিকে সাম্প্রতিককালে আমরা বারবার দেখছিলাম যে তৃণমূলের মুখপাত্র বা অন্যান্যরা যেরকমভাবে আক্রমণ করছেন, হয়তো সেই আক্রমণগুলোর জবাব দেবেন বলেই আজকে মুখ খুলেছেন বিচারপতি গাঙ্গুলি। যদিও এই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অতীতে আমরা কোর্টেই আমরা দেখেছি, আদালতের মধ্যেই আমরা দেখেছি বিচারপতি অমৃতা সিনহা বা অন্যান্যদের এই সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন তুলতে। ঘটনা হচ্ছে, এই আজকাল বিচারপতিদের ম্যাক্সিমাম যে মামলাগুলো ডিল করতে হচ্ছে না, তার সবই এই নেতাদের সংক্রান্ত মামলাই আর কি। ফলে এই নেতাদের যে টুইস্টগুলো, সেই বিষয়গুলো যেটা নেতারা সচরাচর দিয়ে থাকেন আর কি বক্তব্যের মধ্যে, সেটা মনে হচ্ছে কোথাও গিয়ে বিচারপতিদের বক্তব্যের মধ্যেও চলে আসছে জানেন তো। এই যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মতো বলে যারা সমমানের নেতা বলে মীনাক্ষীর নাম করলেন। তবে যাই হোক, একই সঙ্গে যেরকমভাবে ঠিক বিচারপতি এই সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন, ঠিক একইভাবে কিন্তু অভিষেকের সম্পত্তি বা টাকার উৎস সম্পর্কে জানতে যে ইডি আয়কর দপ্তরকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দল নেতা বলছেন অভিষেক নাকি ভাতার বিনিময়ে প্রতিদান চাইছেন। লোকসভা ভোটের আগে তৃণমূলের সাধারণ সম্পাদক নাকি ভোটারদের ঘুষ দিচ্ছেন। আচ্ছা, নেতারা, তিনি তো নিজেও নেতা, তিনি কি জানেন না নেতারা এমনি কিছু ইনভেস্ট কখনো করেন? দান খয়রাতি করে যদি রিটার্ন পাওয়া যায়, সেটা কি তাদের মাথায় থাকে না? তাই তো থাকে। এগুলো সচরাচর এই সমস্তগুলোর ক্ষেত্রে রিটার্নটা খুব সুনিশ্চিত বলেই তো এ রাজ্যে তৃণমূলের যে লক্ষ্মীর ভাণ্ডার, সেটাই ওই মধ্যপ্রদেশের বিজেপি সরকার লাডলি বহেনার মতো প্রকল্পে কপি করে দিয়েছে বলে তারা অভিযোগ তোলেন, মানে এই তৃণমূল নেতারা অভিযোগ তোলেন। তাহলে চিন্তাভাবনাটা সব জায়গাটাতেই এক হলো কি না? ইনকাম ট্যাক্সকে লিখেছি, ভোটারদেরকে ব্রাইব দেওয়া হয়েছে, 16,800 যারা ডোনার তাদের খুঁজে বের করে প্রপার অ্যাকশান নিই। তৃণমূলের অন্য এমপিরা সব ছাগলের তৃতীয় ছানা, তাদের এলাকায় কি হবে? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালকের বক্তব্যের মধ্যে না একের পর এক কিন্তু মানে ওই বললাম বিরোধীদের, সরকারকে, সাংসদদের সবাইকে চাপে ফেলে দিয়েছেন। আরও একটা জায়গায় মানে এগুলো তো তাও বিভিন্ন মানে কাজ ঠাজ হ্যান বিষয় আর কি, কিন্তু আরও একটা জায়গায় তিনি চাপে ফেলে দিয়েছেন অনেককে। কাকে ফেলেছেন সেটা তো আপনারা বুঝে নেবেন, এটা বুঝিয়ে দেওয়ার দরকার পড়ে। সব কি আর বোঝানোর দরকার পড়ে? ধরুন কালকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন তার এখন 36-37 বছর বয়স। এই বয়সে তিনি যে পরিমাণ হাঁটতে পারবেন, হাঁটাটা
খেয়াল করে দেখুন, হাঁটাটা খুব ইন্টারেস্টিং জিনিস। হাঁটতে পারবেন সেটা কি ওই 55-56 বছর, 56-57 বছর কোনো নেতা পারবেন? এবার এই যেই 56-58তে গিয়ে লাইনটা ফিক্স করে দেওয়া না, এটার মধ্যে একটা ইন্টারেস্টিং জায়গা রয়েছে। তৃণমূলের সাম্প্রতিককালে বারবার আপনাদের মনে হবে যে এই বয়স টয়সের বিষয়গুলো আসছে কেন। ওই বললাম, যতই ঐক্যর কথা বলুন, আসল বিভেদের জায়গাগুলো তো শুরু হয়েছিল এই বয়স সংক্রান্ত বিষয় নিয়ে। অভিষেক কিন্তু নিজের এবং তার অনুগামীদের যা বক্তব্য তার থেকে এক পা সরেননি। এক তো যেটা শোনা যাচ্ছিল তিনি ডায়মন্ড হারবারেই থাকবেন, অভিমান করেছেন খানিকটা, সেগুলো তার বক্তব্যগুলোর মধ্যে দিয়ে পরিষ্কার। দ্বিতীয়ত দল বললে তবে নামবেন, এই সমস্ত বললেন টললেন। তৃতীয়ত সরকার যে পারছে না তিনি পারছেন, সেগুলো বোঝালেন। আর চতুর্থত ঘুরে ফিরে সেই বয়সের জায়গায় আসলেন আর নিজের দলের বাকি মানে নিজের অনুগামী যারা নবীন শ্রেণী তাদের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে চলে গেলেন। বারবার এই 36 বছর আর 56 বছর, বারটা গিয়ে 56তে তিনি সেট করে দিয়ে দলের কাকে কাকে তিনি ইঙ্গিত করলেন বলুন তো? আমি নিশ্চিত আপনারা মুচকি হাসছেন, আপনারা বুঝতে পারছেন। দেখুন কাকে কাকে তিনি আঘাত করলেন, কার কার গায়ে গিয়ে লাগবে সেটা তো অভিষেক বলেননি, কিন্তু কোথাও না কোথাও গিয়ে তো ব্যাপারটা বিঁধেছে। সেই জন্যে মানে দেখুন সবই কাকতালীয়ভাবে অনেক কিছু হয় রাজনীতিতে, আমরা ধরে নিচ্ছি এটাও কাকতালীয়। কালকে অভিষেক বললেন এইরকম 56-58 কথা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সাগরে তিনি কিন্তু আরও 4 বছর বাড়িয়ে বলেছেন 60 বছর বয়স হলেও তারা সবাইকে বিদায় করে দেন না বলে স্টেজে যে সমস্ত আমলা রয়েছিলেন তাদেরও দেখিয়েছেন যে 60 বছর। সত্যিই তো অনেককেই তিনি রিটায়ারমেন্টের পর তারপর ফের বিভিন্ন পদে বহাল করেছেন, সেরকম বেশ কয়েকজন বসেও ছিলেন। অর্থাৎ তারা যে সমান কার্যকরী এখনও 60 বছরেই গোটা বিষয়টা শেষ হয়ে যায় না, এটা তিনি বোঝালেন। 60-এরও ওপরে সম্ভব, আর সেখানে অভিষেক মাত্র 56 বলছিলেন। তাহলে কোথাও গিয়ে মিসম্যাচ দেখলেন তো? হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি, আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস আমার 70 বছর বয়স হলে? আমার কর্মক্ষমতা আজ যা 56 একটু হলেও তো কমবে। আজকে আমার 36-37 বছর বয়স, 20 বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে। আরে এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের 60 বছরে বিদায় দিই না, আমরা তাদের কাজকর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই। অভিষেক মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিলেন যে তার হেঁটে চলাবার যোগ্যতা নেই। আমি বলছি 70 বছরে অভিষেকেরও হেঁটে চলার যোগ্যতা থাকবে না, জেলে থাকতে হবে, জেলে। নাটকবাজি, ড্রামা, এইসব ড্রামা পিসি ভাইপো দুজনে একে অপরের অপোজিশন বাইরে করব, এগুলো সব নিজেদের ঘরের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে করছে। দেখুন আরেকটা জিনিসটা বারবার আমাদের সেই ছোটোবেলার গল্পগুলোতে মাধ্যমিকের পর ফর্ম টর্ম ফিল আপ যখন করতাম সেই সময় আমাদের মনে আছে মাধ্যমিকের পর থেকে বহুবার বহু জায়গায় বহু ফর্ম ফিল আপ করতে হয়েছে, তখন একটা জিনিস লাগতো অ্যাটেস্টেশন। এবার এখন সে হন্যে হয়ে খুঁজতাম কোথায় গেজেটেড অফিসার রয়েছে একজন, এসে একটু অ্যাটেস্টেড করে দেবেন আর কি, তার কাছে গিয়ে হত্যা দিয়ে পড়ে থাকা। তো এখন তখন তো মার্কশিট টার্কশিট ছিল, এখন গোটা ব্যাপারটা বদলে গেছে, অনেকটা সেলফ অ্যাটেস্টেশনের যুগ হয়ে গেছে। দেখবেন আপনাদের যে সমস্ত কাগজপত্র দিতে হয় নিজেদেরই অ্যাটেস্টেড করে দিতে হয়, যা হবে তার দায়ভার আপনার উপরেই বর্তাবে। আজকে কিন্তু সেই রকমই অনেকটা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেলফ অ্যাটেস্টেশন করলেন। তিনি নিজে বললেন, আসলে যখন তিনি নিজে বলছেন, নিজেকে নিজে সার্টিফিকেট দিচ্ছেন যে তিনি পুরো ফিট আছেন, পুরো হাঁটতে পারেন, সেইটা যখন তিনি বলেন তখন তো হঠাৎ এটা মনের মধ্যে খচ করে প্রশ্নটা উঠতেই পারে, হঠাৎ এই সার্টিফিকেট নিজেকে নিজের এই সার্টিফিকেট দেওয়ার প্রশ্নটা উঠলো কেন? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিতে চাইলেন যে এই মুহূর্তে যে যা খুশি বলুক, যে বয়সের কথা বলুক, বয়স তো ভুলে যান, তিনি ও সমস্তর ঊর্ধ্বে, তিনি একই রকম ফিট, একই রকমভাবে দায়িত্ব নেওয়ার জন্য তৈরি। আর যিনি ফিট, হাঁটতে পারেন, দায়িত্ব নিতে পারেন, নেতৃত্ব যে তিনি নেবেন, নেতৃত্ব যে তিনিই দেবেন, সেটা তো খুব স্বাভাবিক। আর মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিলে তখন কি আর অন্য কাউকে দল নেতৃত্ব দেওয়ার কথা ভাববে?
সেটা তার মানে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলছিলেন দল চাইলে, দল দায়িত্ব দিলে তবে তিনি 24-এও নেতৃত্ব দিতে পারেন, কোথাও গিয়ে কি সেই প্রসঙ্গেই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? अब ठीक है, हेलीकॉप्टर में দেখুন, আমরা শুধু একটা জিনিস বুঝতে পারছি, আমাদের মনের মধ্যে না বুড়বুড় করে একটার পর একটা প্রশ্ন জাগিয়ে দিচ্ছেন নেতারা। নেতাদের মতো এরকম আমাদের মনে প্রশ্ন আর কেউ জাগাতে পারেন না। আরও একটা, এই যে দেখলেন এই কোথায় কখনো টাইম মেশিনে চড়িয়ে ছোটোবেলায় নিয়ে যাচ্ছেন, কখনো ইতিহাসের পাঠ পড়াচ্ছেন, কখনো ফিনান্সের পাঠ পড়াচ্ছেন, পাটিগণিত পড়াচ্ছেন, সবই করছেন আর কি নেতারা। তা আরও একটা প্রশ্ন, এটা একটু ডিটেকটিভ ক্যাটাগরির প্রশ্ন আর কি, এটা আমাদের মধ্যে জাগিয়েছেন। সবাই যাকে হন্যে হয়ে খুঁজছে, সন্দেশখালীর সেই তৃণমূল নেতা শেখ শাহজাহানকে কেন পুলিশ ধরতে পারছে না? তিনি কোথায়? তার উত্তর গতকাল বিরোধী দল নেতা দিয়েছিলেন। তিনি মোটামুটি একটা বলেছিলেন যে শাহজাহান নাকি এলাকারই এক তৃণমূল নেতার বাড়িতে লুকিয়ে আছেন। সিদ্দিক মোল্লা নামে ওই সন্দেশখালীর সেই তৃণমূল নেতাকে আমরা খুঁজে বার করেছি। শুধু কোথাও গিয়ে মনে হচ্ছিল জানেন তো, যে যেখানটা যে জিনিসটা মানে আরও একটা প্রশ্ন আর কি, যে জিনিসটা বিরোধী দল নেতা জেনে যান, এই পুলিশ বা অন্য কেউ কি কেন জানে না? এবার জেনে সেই অনুযায়ী কেন তারা ব্যবস্থা নেয় না? ওই যে ভদ্রলোক যার কথা বললেন শুভেন্দুবাবু, তাকে আমাদের প্রতিনিধি বললাম খুঁজে বার করেছেন। তো বের মজুর পঞ্চায়েতের প্রধান সেই সিদ্দিকবাবুও বলেছেন শাহজাহান নাকি বিন্দাস আছেন, এলাকাতেই ঘোরাঘুরি করছেন, সাধারণ কর্মীদের সাথে যোগাযোগ রাখছেন। মানে একজন নেতার যা যা করার সবই করছেন। ও ছিল আপনার সন্দেশখালীতে আপনার বেরমজুর জিপি 2 জিপি প্রধান হাজি সিদ্দিক মোল্লা, হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে বেরমজুর জিপি তৃণমূল কংগ্রেসের নেতারাই কাল মিডনাইটে রাত্রে 1টার সময় আমাকে মেসেজ করে পাঠিয়েছে। সাধারণত এলাকায় ঘুরে বেড়াচ্ছে, বিন্দাস ঘুরছে, সাধারণ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে কিভাবে মানে দলের কোনো সমস্যা যেন এফেক্ট না পড়ে। আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন? হ্যাঁ, এলাকায় ঘুরছে তো, এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে, অনেক সময় আমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার সঙ্গে দেখা হয়েছিল 2-3 দিন আগে। সে নিশ্চয়ই সামনে আসবে, সে নিশ্চয়ই সামনে আসবে। ও আপনারা 1 সপ্তাহের মধ্যে দেখবেন শাহজাহান আপনাদের সঙ্গে মিট করছে, ওটা কোনো ফ্যাক্টর নয়। আমি বলেছি যে প্রধানের নাম আমি বলেছি বেরমজুর জিপির, বেরমজুর 2 জিপির সেই প্রধান আজকে নিজে বলেছে তার সঙ্গে ফিজিক্যাল দেখা হয়েছে। ওই প্রধানের বাড়িতে উনি ছিলেন, উনি সন্দেশখালীতে আছেন। রাজ্যপাল মহোদয় লেখার পরে নাজাট পুলিশ এবং জবি থামাস তারা পার্শ্ব করছেন শাহজাহানকে সারেন্ডার করানোর জন্য। লোকজনের লড়াই আমাদের খবর পাচার করছে এবং শাহজাহান শেখ বলেছে যে প্রয়োজন হলে আত্মবলিদান দেবো, কিন্তু আমি ধরা দেবো না। দেখুন, এই সবার কথাবার্তা শুনতে শুনতে না আবার আরেকবার পেছন দিকে চলে গেলাম। টাইম মেশিনে যে নেতারা আমাদের কতবার চড়াবেন মনে আছে? অরণ্যদেব পড়তাম ছোটোবেলায়, চলমান অশরীরী তার নাম ছিল। তিনি কোথায় কখন আছেন নাকি সব জায়গায় ঠিক সময় পৌঁছে যান, কিন্তু কেউ তাকে দেখতে পারে না, বায়ুর গতিতে তিনি চলেন। শাহজাহান শেখও তো মনে হচ্ছে প্রায় সেরকম। সব জায়গায় কীরকম শুনলেন ওই ভদ্রলোক, ওই পঞ্চায়েত প্রধান বললেন, তিনি ঘুরে বেড়াচ্ছেন রাস্তা দিয়ে, যখন তখন যেখানে খুশি এলাকাতে ঘুরছেন, সবার সাথে কথা বলছেন, দেখা সাক্ষাৎ করছেন, কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। একে আপনি চলমান অশরীরী বলবেন না তো আর কি বলবেন বলুন তো? উত্তর 24 পরগনার সন্দেশখালীতে গত শুক্রবার ইডির ওপর হামলা হয়েছিল। সেই হামলার পর এতদিন কেটে গেল, এর পরেও তাকে কেউ দেখতে পাচ্ছে না, অথচ তিনি খুঁজে পাচ্ছেন না, অথচ তিনি চারপাশে ঘুরে বেড়াচ্ছেন। যখন তখন ওই ফ্যান্টম মানে অরণ্যদেব, তিনি নাকি যখন তখন হাওয়ায় মিলিয়ে যান। সেও শাহজাহান শেখও মনে হচ্ছে সেই রকমই। যাদের তিনি শুধু দেখা দিতে চাইছেন তারাই শুধু তাকে দেখতে পাচ্ছেন। আমরা শাহজাহানের একটা পুরনো ভিডিও দেখছিলাম, সন্দেশখালীর কোনো একটা নদীর চরে নেতা হাঁটছেন, নেতা চেয়ারে বসছেন, নেতা বলছেন,
সব ভিডিও করছেন তার অনুগামীরা, বাইক নিয়ে ছোটোখাটো স্টান্টও দেখাচ্ছিলেন। এবার স্টান্ট শুরুর আগে শাহজাহানের কোনো এক অনুগামী বলছিলেন এবার ভাই আমাদের কেরামতি দেখাবেন। সেই কেরামতি দেখতে দেখতে ভাবছিলাম এখন লুকিয়ে থাকতে কোন কেরামতিটা ইউজ করছেন শাহজাহান, নাকি তাকে খুঁজে না পেয়ে কেরামতি দেখাচ্ছে পুলিশই। তৃণমূলের রাজ্য সম্পাদকের কথা শুনেও মনে হচ্ছে বিষয়টা কিন্তু তার কাছে আনকমন। আমরা শাহজাহানকে সমর্থন এই ধরনের কোনো স্টেটমেন্ট, এই ধরনের কোনো স্ট্যান্ড পার্টির মধ্যে নেই। যতক্ষণ না শাহজাহান কোথায়, শাহজাহানের পুরো বক্তব্য জানা যাচ্ছে, ততক্ষণ একতরফা শুনে একতরফা একটা গল্প ফ্রেম করে একটা লোককে খারাপ 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 খারাপ, যেটা গোয়েবেলসীয় থিওরিতে, ফলে যতক্ষণ না তার দিক থেকে সমস্তটা খানিকটা জানা যাচ্ছে, তারপরেও তো আমরা তুলনা করে গোটা বিষয়টা আসবে। এই শুনলেন তো কুণাল ঘোষের বক্তব্য। এবার আরেকবার সেই পঞ্চায়েত প্রধানের বক্তব্যটা মনে করুন। তার মানে আমাদের এখনও সপ্তাহখানেক ওয়েট করতে হবে। ওই বললেন তারপরে শাহজাহান এসে আপনাদের সাথে দেখা করে দেখবেন মিট করছেন। সংবাদ মাধ্যমের সাথে মিট করলে তবেই না তার বক্তব্যটা জানা যাবে। গতকাল ইডি আর সিআরপিএফ কর্তাদের সাথে বৈঠক করেন রাজ্যপাল, আর তারপর সিভি আনন্দ বোস জানতে চেয়েছিলেন যে শাহজাহানকে গ্রেফতার করতে না পারার ব্যর্থতা কোন কোন পুলিশ অফিসারের। অভিযুক্ত শাহজাহান দেশে আছেন নাকি দেশের বাইরে পালিয়েছেন। রাজ্যপাল এটা বলে দিয়েছিলেন যে এটাকে মানে হুঁশিয়ারি বলতে পারেন গোটা ব্যাপারটা, যেভাবে বলেছেন যে কৃতকর্মের ফল পুলিশকে ভুগতে হবে। কিন্তু তার হুঁশিয়ারিতেও মনে হচ্ছে খুব একটা কিছু ফল টল হয়নি আর কি। 24 ঘন্টা তো কেটে গেল, তারপরে শাহজাহান তো এখনও ওই চলমান অশরীরী হয়েই রয়েছেন। হাওয়া যেখানে সেখান থেকে থাকছেন কিন্তু নেই, এই ছিল এই নেই, এরকম ব্যাপার। যার ফলে কুণাল ঘোষও পরিষ্কার বললেন যে তারা সমর্থনের কথা করেছেন এরকম কিছু বলছেন না, কিন্তু সমর্থন করেননি তিনি দোষী এটাও তার মানে বলছেন না, কারণ ওই এক পেশেভাবে তো তারা কখনো কাউকে দেখে দিতে পারবেন না। সুতরাং আরও মোটামুটি ওই ভদ্রলোক পঞ্চায়েত প্রধান ভদ্রলোকের কথা শুনে মনে হচ্ছে আরও দিন 7 আগে তো শাহজাহানের অন্তত কেউ খুঁজে পাবে না পুলিশ টুলিশ, এটা মোটামুটি আমাদের ধরে নিতে হবে যতক্ষণ না তিনি নিজে এসে সবার সামনে মিট করছেন। তবে শুনেছি শাহজাহানকে ধরতে সচিব পর্যায়ে নবান্নের ওপর চাপ তৈরি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শাহজাহানের গতিবিধি জানতে সীমান্তরক্ষী বাহিনী আর তাদের গোয়েন্দাদেরও বাড়তি দায়িত্ব নাকি কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে। আরও শোনা যাচ্ছে যে নির্দিষ্ট তথ্য পেলে শাহজাহানের খোঁজে ফের অভিযান করতে পারে ইডি। আজই প্রেস বিজ্ঞপ্তিতে রাজ্য পুলিশের দিকে তারা কিন্তু আঙুল তুলে দিয়েছে এবং এমন একটা অভিযোগ তুলেছে, ওই বললাম এ তো দেখুন রাজ্যের আন্ডারে থাকুক বা কেন্দ্রের আন্ডারে থাকুক, যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে, যারা তদন্তের দায়িত্বে, তারা সবাই তো জনগণের সেবাতেই কাজ করেন আলটিমেটলি, এবং তারা ওই শৃঙ্খলা রক্ষা, আইন সমস্ত আইনের রক্ষা এইগুলোই বিভিন্নভাবে করে থাকেন। এরকম দুটো এজেন্সি যদি পরস্পরের দিকে আঙুল তোলে তাহলে তো মহা কেলেঙ্কারির সমস্যা। আমরা আপনি কোথায় যাব বলুন তো? মানে ইডির আধিকারিকদের যা অভিযোগ তাদের খুনের চেষ্টা হয়েছে, অথচ যে সমস্ত ধারা দেওয়া হয়েছে পুলিশ যেগুলো দিয়েছে সেগুলো হচ্ছে জামিনযোগ্য। এই বিষয়টাকে কিন্তু বেশ বোল্ড করে লিখেছে ইডি। हम लोग जो भी जिसने भी लॉ हाथ में लिया है उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे, जिसने भी लॉ को तोड़ा है। পুলিশ ব্যবস্থা নিলে কি আর হামলা হতে পারতো? ইডির প্রেস বিজ্ঞপ্তি এখন বিজেপির বড় হাতিয়ার, গোটা দেশ দেখছে সেই বিজ্ঞপ্তি। চারদিক থেকে এরকম বজ্রহাটুরি তৈরি হচ্ছে বলেই কি উত্তর 24 পরগনা জেলা সভা পরিষদে পদ হারাতে হলো শাহজাহানকে। অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের গণ্ডগোল মেটাতে বৈঠকে বসেছিল তৃণমূলের উত্তর 24 পরগনার কোর কমিটি। আজ তারা বৈঠক করেছে শাহজাহান শেখের বিষয়ে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে জেলা পরিষদে মৎস্য কর্মাধ্যক্ষের পদে আপাতত আর শাহজাহানকে রাখা হবে না, কারণ মৎস্য কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলাবেন জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী। শাহজাহানকে কর্মাধ্যক্ষের পদ থেকে সরিয়ে রাখলেই কি অস্বস্তি এড়ানো যাবে? রাজ্যের মন্ত্রী প্রবীণ তৃণমূল বিধায়ক কিন্তু বলছেন এরপর ইডি অভিযান করলে দেশে জনরোষের বিস্ফোরণ হবে।
তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা শুনে কিন্তু মনে হচ্ছে ইডি সিবিআইয়ের অভিযান আপাতত চলবে না। ওনাদের অসুবিধা হচ্ছে এই যে আমার বিভিন্ন পদক্ষেপে ওনাদের বিভিন্ন চোরেরা জেলে আছেন, বিভিন্ন স্তরের চোরেরা, ওপর থেকে নিচ অব্দি, এবং আরও কিছু লোক যাবেন, সেই জন্য সেটাই রাগ। আরে ভাই, তো জনবিস্ফোরণ হবে পরেতে, এখন তো সব একটা জায়গায় হয়েছে, পরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে এবং ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে আর সব যুধিষ্ঠিরের ছেলে পুলে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে, যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না। এই জনবিস্ফোরণ ভারতবর্ষে হবে। আচ্ছা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা কি জ্যোতিপ্রিয় মল্লিকের কানে যাবে? প্রাক্তন খাদ্যমন্ত্রীর লেখা একটা চিঠি নাকি হাতে পেয়েছিল ইডি, আদালতে তারা জানিয়েছিল। ওই চিঠিতে নাকি শেখ শাহজাহান আর বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর নাম ছিল। বিরোধী নেতারা বলছেন শাহজাহান আর শঙ্কর নাকি জ্যোতিপ্রিয় মল্লিকের ডান হাত আর বাঁ হাত, তাদের মধ্যে একজন ইডি হেফাজতে আর একজন ফেরার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন দুর্নীতির দায়ে আরও অনেকে জেলে যাবেন। বিচারপতির কথা শুনে তদন্তকারীরা যদি উৎসাহিত হয়ে তোড়জোড় শুরু করে তাহলে কি হবে? রেশন দুর্নীতির তদন্তে নেমে কি পুরনো ফাইল হাতে পাবে কেন্দ্রীয় এজেন্সি? দেখুন, আজ থেকে 10 বছর আগে বনগাঁয় খুন হয়েছিলেন তৃণমূল যুবনেতা হিমাংশু বৈরাগী। পরিবারের অভিযোগ ছিল খুনের পেছনে ষড়যন্ত্র ওই শঙ্কর আঢ্যের। এক্ষেত্রেও কি গুরুর পায়ের ছাপ অনুসরণ করেছিলেন শঙ্কর? খেয়াল করে দেখুন, সুটিয়ার বরুণ বিশ্বাস খুনের পর তার পরিবার জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, আর বনগাঁর হিমাংশু বৈরাগীর পরিবার বলছে শঙ্কর আঢ্যর বিরুদ্ধে অভিযোগ থাকলেও পুলিশ এতদিন কোনো ব্যবস্থাই নেয়নি। সরকারের যিনি মন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী আছেন, খুব দরদি মুখ্যমন্ত্রী, সততার প্রতীক। আমি ওনার সততা নিয়ে আমি কোনো কোশ্চেন করবো না, কিন্তু আমরা বরুণ বিশ্বাসের পরিবার থেকে আমরা অনুনয় করে বলছি, আপনি আজকের দিনে বরুণ বিশ্বাসের মৃত্যুর যে ঘটনাটা আপনি সিবিআই তদন্ত দিন। আপনি পশ্চিমবঙ্গ সরকার থেকে বলুন যে বরুণ বিশ্বাসের মৃত্যুর কারণ সিবিআই তদন্ত দিচ্ছি। সব বরুণের সেই যে সিবিআই যদি তদন্ত হয় সঠিক ঘটনা বেরিয়ে আসবে। শুধু নেতা মন্ত্রী নয়, বহু ছোট নেতার সঙ্গে যুক্ত আছে। এটাকে অর্গানাইজ করে বরুণকে মার্ডার করা হয়েছে। যখন আইন প্রক্রিয়া চলছে ও তার মাঝখানে শঙ্কর আঢ্য বহুবার তার পরিবারের লোক সে নিজে আমার বাড়িতে এসেছে, আমার বউকে চাকরি দেবে পৌরসভায়, মেয়েকে চাকরি দেবে পৌরসভায়, প্রচুর নগদ টাকা বান্ডেল বান্ডেল করে নিয়ে এসেছে যে কেস তুলে নেওয়ার জন্যে। শুনলেন তো, এটাই হচ্ছে ভবিতব্য। এবং সব জায়গায় মানে স্টাইলটা কীরকম অদ্ভুতভাবে সাধারণ মানুষের বিরুদ্ধে চলে যায় আর নেতাদের ফেভারে যায়, এটাই দেখা যায়, তাই না? অভিযোগগুলো তো তাই বলছে। বাংলার পুলিশ, সন্দেশখালীর পুলিশও কি জানে শেখ শাহজাহানের গ্রেফতারিটা শেষ পর্যন্ত কবে তারা করে উঠতে পারবে? এই সমস্ত প্রশ্নপত্র এগুলো বোধহয় নেতারাই ছাপান, আর উত্তরপত্র সেটা কোথায় পাওয়া যাবে সেটা কি তারা জানেন?